কিভাবে আমরা একবারে স্ট্রাকচার্ড হয়ে ওয়ার্ল্ড ক্লাস মেনটেন করে আমরা স্টক ম্যানেজমেন্টটা করতে পারি এবং 5S এর সাথে অ্যালাইন করে কিভাবে স্টক ম্যানেজমেন্টটাকে আরো ডেভেলপিং ফেসে নিয়ে যাওয়া যায়, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এটাতে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি যে ধরেন প্রত্যেক শুক্রবারে বা ইনকেস যে শুক্রবার মিসিং হতে পারে, আমি আপনাদেরকে নিয়ে যে এই ট্রেনিং বা ডেভেলপিং সেশন করি, তার মানে যে ধরেন আপনারা এই বিষয়টা জানেন না এরকম না। এখানে আমরা সবাই আসলে সেলস এক্সপার্টাইজ, এগুলোর সাথে আমরা কানেক্টেড। ঠিক আছে, তো এগুলোতে আপনারা যেমন জানেন, হয়তো কোনোটাতে বেশি জানেন, কোনোটাতে কম জানেন, বা আমি কোনোটাতে বেশি জানি, কোনোটাতে কম জানি, কিন্তু আমরা এখানে যেটা করতেছি সেটা হলো একটা নলেজ শেয়ারিং সেশন। এমন না যে আমি বলবো যে এটা ট্রেনিং সেশন না, কারণ এখানে কোনো ধরেন সার্টিফিকেট দেওয়া হবে না। এটা হলো যে একটা কমিউনিটি, যেখানে থাকলে আসলে আমরা আপনাদের নলেজটা আপনারা শেয়ার করতে পারলে বা আমার নলেজটা আপনারা শেয়ার করতে পারলে যাতে দুইজনে উপকৃত হয়। ঠিক আছে, আমি কিভাবে এই নলেজ শেয়ারিং এর মাধ্যমে উপকৃত হই বা হব, এটা আমি আপনাদের একটা ক্লিয়ার করি। যেমন ওয়ান ডে এগো হেডম্যান একাডেমির নাম তো মনে হয় শুনছেন, ফেসবুকে দেখা যায়। উনি সাধারণত অনলাইনে এবং ভার্চুয়ালি বা ফিজিক্যালি ওরা অনলাইনে ক্লাস নেয়। ওনার কি হেডম্যান একাডেমির কোনো কন্টেন্ট কি আপনারা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে? দেখছি স্যার। আচ্ছা, উনি একটা ফোর্স দিয়েছিল যে জীবনে পরীক্ষার আগেও এত পড়ি নাই ভিডিও বানানোর আগে যে পরিমাণ পড়ালেখা করি। ঠিক আছে, এই যে আপনাদেরকে নিয়ে আমি একটা ওয়ার্কশপ করতেছি অথবা একটা ডেভেলপিং সেশন করতেছি বা নলেজ শেয়ারিং করতেছি, এটা করার জন্য তার আগে কিন্তু আমাকে কিন্তু একটা প্রস্তুতি নিতে হয়। ঠিক আছে, একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয়, একটু স্টাডি করতে হয়, কন্টেন্ট গুলো ঘাটাঘাটি করে একটা জায়গায় আনতে হয়। ঠিক আছে, এই যে আমি ঘাটাঘাটি করি, বিভিন্ন জায়গা থেকে কন্টেন্ট গুলো আনি, একটু স্টাডি করি, এটার মাধ্যমে আমার কিন্তু এই বিষয়গুলো একটু জ্বালাই হয়ে যায়, আমার শিখে হয়ে যায়। এটার মাধ্যমে আমি উপকৃত হই। ঠিক আছে, এবং এটার মাধ্যমে আপনারা যেটা উপকৃত হতে পারে সেটা হলো যে এই যে ইন্টারন্যাশনালি যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাকচার মেনটেন করা হয়, এটার সাথে আপনি কিছু নতুন জানতে পারলেন। হ্যাঁ, অবশ্যই আপনি এটা করেন, কিন্তু আরো কিভাবে স্ট্রাকচার্ড ওয়ে করা যায় সেটা আপনি এখানে এই ধরেন নলেজ শেয়ারিং এর মাধ্যমে জানতে পারলেন। আরেকটা জিনিস হলো আমি কমিউনিটি কেন মেনটেন করি, কারণ অনেক ট্রেনিং সেশন হয় কি আপনি 500, 700, 1000, 2000, 5000 টাকা দিয়ে ক্রয় করলেন, ভিডিওটা দেখলেন, হ্যাঁ, পরবর্তীতে হয়তো আপনাকে রেকর্ডও শেয়ার করে দিল, কিন্তু একটা সময় রেকর্ড যে কোথায় আছে আর আপনি যে ভিডিও কোথায় আছেন বা পরবর্তীতে আসলে কি এটা ফলো আপ হয় কিনা, এই ধরনের আসলে ইন্টারেক্টিভ একটা কমন প্ল্যাটফর্ম নাই। কমিউনিটি থাকলে সুবিধাটা কি হলো যে ধরেন আপনি হয়তো ধরেন একটা বিষয় থেকে ছুটে গেলেন, কিন্তু এই যে আমি ধরেন একটা কন্টেন্ট শেয়ার করি বা লিঙ্ক শেয়ার করি, অথবা ধরেন এটার সাথে একটু নকিং আপনি পান, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, আপনি যখন এটাতে পুশ করেন তাহলে কিন্তু আপনি একটা কমিউনিটির সাথে একটা লার্নিং প্ল্যাটফর্মে আপনি আপডেটেড থাকেন। এটা হলো ধরেন কমিউনিটির উদ্দেশ্য। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো স্টক ম্যানেজমেন্ট কি। আমি স্টক ম্যানেজমেন্টের কোনো থিওরি আপনাদেরকে এখানে কি লেখা আছে এগুলো ধরেন আমার উদ্দেশ্য না, আমি একবার আপনাদেরকে একটা প্র্যাকটিক্যালি বিষয়গুলো আজকে আলোচনা করব। ঠিক আছে, তো স্টক ম্যানেজমেন্টের আসলে বেসিকটা যেটা সেটা হলো যে আমরা যদি একটা ডিস্ট্রিবিউটর পয়েন্ট চিন্তা করি, ডিস্ট্রিবিউটর প্রথমে কি করে যে সে ইনভেন্টরিটা রিসিভ করে, মানে তার প্রাইমারি মাধ্যমে তার স্টকটা হয়। স্টকটা সে কি করে ক্যাটাগরিজ আইটেম করে সেই স্টকে রাখে, তারপরে সে কি করে ক্যাটাগরি করে, তারপরে সেটা স্টকে রাখে, তারপর প্রয়োজন মতো করে সেই স্টক থেকে বের করে এবং ডিস্ট্রিবিউটর পয়েন্টে থেকে রিটেলার পয়েন্টে বা কনজিউমার কাছে সরাসরি বিক্রি করে। ঠিক আছে, তো স্টকের এই বেসিকটা নিয়ে আমি যদি একটা এক্সেল ফাইল ওপেন করি, আরো বেশি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে স্টক ম্যানেজমেন্টের আসলে বেসিকটা আসলে কি। আমি এক্সেল ফাইলটাতে ক্লিক করছি, ফাইলটা ওপেন হচ্ছে।
ফাইলটা মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ? জি স্যার, দেখা যায়। আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছি যে ধরেন একটা পয়েন্টের, এটা হলো ধরেন আমি সিরিয়াল, এটা হলো ক্যাটাগরি ওয়াইজ আইটেম ধরলাম, অথবা ফিজি আইটেম বলেন বা অন্যান্য কোম্পানি যেটা ক্যাটাগরিও বলে, এটা হলো এসকিউ, ঠিক আছে? এখানে ওপেনিং স্টক ধরেন এলইডি বাল্বের 3 ওয়াট এবং 5 ওয়াট, ওপেনিং স্টক 100 পিস আর 5 ওয়াট 200 পিস। তো স্টকটা সাধারণত স্টকে যোগ হয় কিভাবে? একমাত্র যোগ হয় হলো প্রাইমারির মাধ্যমে এবং লিফটিং এর মাধ্যমে, যেটাকে আমরা বলি। তো যেহেতু এখন লিফটিংটাতে অনেক সময় হয় কি, লিফটিং এর সাথে অনেক কোম্পানি ফ্রি টাগ করা থাকে। তো সেই জায়গায় যখন আপনি সেলস এর মাধ্যমে হয়, মানে যেটা ধরেন 48 পিসের সাথে 12 পিস ফ্রি, তখন আপনার স্টক সেলস হিসেবে আসছে 48 পিস, ফ্রি হিসেবে আসলো 12 পিস, টোটাল আপনার স্টকে ঢুকলো কত পিস? 60 পিস ঢুকলো। তখন আপনার স্টক এটা কি ওপেনিং স্টকের সাথে প্লাস হবে না মাইনাস হবে? বলেন তো, প্রাইমারিটা লিফটিংটা কি ওপেনিং স্টকের সাথে প্লাস হবে স্যার? প্লাস হবে স্যার। তো স্টক থেকে বাদ যায় কিভাবে? বাদ যায় হলো স্টক থেকে আপনার সেলসের মাধ্যমে সেলস মাইনাস হয়ে বাদ যায়, এবং কিছু সেলসের সাথে যদি ফ্রি থাকে ফ্রি বাবদ স্টক থেকে বাদ যায়, ঠিক আছে? এরপরে আর কিভাবে বাদ যায়? আপনার যদি কোনো রিপ্লেসমেন্ট হিসেবে যান, তবে রিপ্লেসমেন্টের ক্ষেত্রে 6 পিস যদি আউট হয়, আবার 6 পিস আবার ইন হয়, ঠিক আছে? ইন আর আউট ব্যালেন্স হয়ে যায়। তাহলে আপনার ক্লোজিং স্টকটা কিভাবে আমাদের ক্যালকুলেশন হবে বলুন তো? ওপেনিং স্টক যোগ কি হবে? সেলসের সাথে ফ্রি কি হবে? বিয়োগ হলো আইএমএস এর সাথে বিয়োগ হলো ফ্রি, যোগ হলো বিয়োগ হলো স্টক রিপ্লেসমেন্ট আউট, যোগ হলো রিপ্লেসমেন্ট ইন, ঠিক আছে? এটাই তো ক্লোজিং স্টক হবে নাকি? বলুন তো। এই ক্লোজিং স্টকটাই পরের মাসের ওপেনিং স্টক, ঠিক আছে? এই স্টক ম্যানেজমেন্টটা আমরা ম্যানুয়ালি রাখতে পারি, অথবা আমরা যে সপ্তাহে যে মানে একটা অনলাইন সেশন করি, সেখানে আমরা পিভট টেবিলের মাধ্যমে কিভাবে স্ট্রাকচার্ড হয়ে আরো কত সুন্দরভাবে স্টক ম্যানেজমেন্ট করা যায়, সেটা আমরা আরেকদিন আরেকটা ক্লাসে দেখাবো, ঠিক আছে? এটা জাস্ট একটা বেসিক একটা ধারণা, ঠিক আছে? এবার আমরা পরের স্লাইডে যাচ্ছি। স্টক যখন আমরা ম্যানেজমেন্ট করতে যাব, কিছু বেসিক আমরা টার্ম আমরা জানবো, ঠিক আছে? যেমন বলে যে ভাই আপনার স্টকে ফিফো মেনটেন করেন। ফিফো মানে হলো যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? মানে আপনার স্টকে কি করতে হবে, যেটা আগে ঢুকবে সেটা আগে বের হবে। ধরেন আপনার স্টকে গত মাসে কিছু প্রোডাক্ট ঢুকছে, এই মাসে কিছু প্রোডাক্ট ঢুকছে, তাহলে বাইর হবে কোনটা আগে বলুন তো? গত মাসেরটা। গত মাসেরটা, ঠিক আছে। দিস ইজ কল্ড ফিফো। আর লিফো বলতে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? মানে যেটা আপডেটেড, মানে পরবর্তী যে ঢুকবে সেটা পাস্ট বের হবে। ধরেন গত মাসে আপনার একটা স্টক গোডাউনে ঢুকছে, এই মাসে ঢুকছে, এই মাসেও ঢুকছে, তাহলে কোনটা আগে বের হবে লিফো হিসেবে? এই মাসেরটা স্যার। এই মাসেরটা, ঠিক আছে। রিঅর্ডার পয়েন্ট যেটাকে বলে আরওপি। রিঅর্ডার পয়েন্ট হলো যে এমন একটা স্টক সেট করা, যেমন আমরা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে সাধারণত 1 মাসের স্টক মেনটেন করি। তো একটা পয়েন্টের যদি এভারেজ সেলস হয় 100 পিস, তাহলে রিঅর্ডার পয়েন্ট হলো 1 মাসের স্টক মেনটেন করলে রিঅর্ডার পয়েন্ট কত? 100 পিস। মানে আপনার এই 100 পিসের নিচে কখনো স্টক আসতে পারবে না। স্টক 100 পিসের নিচে মানে কাছাকাছি আসলে আপনাকে নতুন করে অর্ডার জেনারেট করতে হবে। দিস ইজ কল্ড রিঅর্ডার পয়েন্ট। এটা কি ক্লিয়ার কিনা বলুন তো? রিঅর্ডার পয়েন্ট ক্লিয়ার স্যার। ঠিক আছে। তারপরে হলো যে সেফটি স্টক। সেফটি স্টক হলো যে এমন কিছু রানিং আইটেম যেটা আসলে আপনার প্রয়োজনের তুলনায় কিছুটা পরিমাণ বাড়তি রাখতে হবে। কারণ হলো যে এই স্টক ছাড়া আসলে আপনি ডেলিভারিটা করতে পারবেন না। যদি আপনি ডেলিভারিটা না করেন তাহলে আপনার সেলস ক্ষতিগ্রস্ত হবে এবং আপনি আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন না, ঠিক আছে? দিস ইজ কল্ড সেফটি স্টক। সেফটি স্টক সাধারণত মেনটেন করা হয় সবচেয়ে রানিং যে ফিজি গুলো আছে, রানিং যে এসকিউ গুলো আছে, এগুলোতে সেফটি স্টক রাখতে হয়, ঠিক আছে? এসকিউ নামটা আমরা বারবার শুনি। এসকিউ বলতে আমরা অনেকে জানি স্টক কিপিং ইউনিট। আর লিড টাইমটা অনেকে জানে কিনা? এখানে লিড টাইম কে বলতে পারবেন? কে বলতে পারবেন লিড টাইম কি?
আচ্ছা, আমি বলতেছি লিড টাইম বলতে বোঝায়, ধরেন আপনি একটা কফি শপে গেলেন, ঠিক আছে, অথবা একটা চা দোকানে গেলেন, আপনি বললেন যে মামা এক কাপ চা দাও, ঠিক আছে। মামা চা অর্ডার পাওয়ার পরে চাতে চা, চিনি, মশলা যা কিছু আছে মিশানোর পর্যন্ত আপনার হাতে মামা যখন এই চার কাপটা দেয়, যে মামা চা ধরেন, এইটুকু সময় পর্যন্ত যতটুকু ব্যয় হয়, দিস ইজ কল লিড টাইম। এখন বলতে পারেন যে আমাদের ডিস্ট্রিবিউটর পার্সপেক্টিভে লিড টাইম কি? একজন ডিস্ট্রিবিউটর যখন কোম্পানির কাছে কোনো প্রোডাক্টের জন্য অর্ডার দেয়, এই অর্ডার প্রসেসিং হওয়া, অর্ডার সাবমিট হওয়া, বিল করা, বিল করে তারপরে মানে প্রোডাক্ট আপনার ডিস্ট্রিবিউটর গোডাউন পর্যন্ত আসা পর্যন্ত যেটুকু সময় নেয়, দিস ইজ কল লিড টাইম। অথবা একটা রিটেলার পার্সপেক্টিভে যদি বলি, ধরেন একটা দোকানদার আপনার কল দিয়ে বললো যে ভাই আমার 120 ব্র্যাকেট টিউব লাগবে, 120 প্লাটলেট লাগবে। এখন এই অর্ডারটা পাওয়ার পরে আপনি যতটুকু সময় আপনার প্রসেসিং এ নেন, হ্যাঁ অর্ডার পাইলেন, অটোমেশনে অর্ডার সাবমিট করলেন, এই অর্ডার সাবমিট করে ডিস্ট্রিবিউটর কাছে মেমো সাবমিট করলেন, ডিস্ট্রিবিউটর মেমো নিয়ে স্টকে গেল, স্টকে যায় প্রোডাক্ট দেখলো আছে কিনা, না থাকলে তো আরো দেরি হবে। মানে যতটুকু সময় আপনি কাস্টমারকে হাতে প্রোডাক্টটা পৌঁছাই দিবেন, যেটুকু সময় আপনি ব্যয় করবেন, দিস ইজ কল লিড টাইম। এখন কি ক্লিয়ার কিনা লিড টাইম? ক্লিয়ার স্যার। আচ্ছা, লিড টাইম বেশি হইলে ভালো না কম হইলে ভালো? স্যার কম হলে ভালো। আচ্ছা, ঠিক আছে। এটার সাথে আবার সাইকেল টাইম আছে, ট্যাগ টাইম আছে, অনেক টাইম আছে, ঠিক আছে, এগুলো আমরা পরে এক সময় আলোচনা করব। তারপরে স্টক আউট, এটা তো ক্লিয়ার, মানে গোডাউনে যায় দেখলেন প্রোডাক্ট নাই, স্টক খালি করে ফেলছে, অনেক সময় স্টক আউট অফার দেয় না, এরকম আর কি, ঠিক আছে। ওভার স্টক মানে হলো যে আপনার প্রয়োজনের তুলনায় কিছু স্টক বাড়তে থাকা। এবিসি অ্যানালাইসিস হলো আপনার প্রোডাক্ট গুলোর একটু ক্যাটাগরি করা, যে হাই ভ্যালু প্রোডাক্ট, মিডিয়াম ভ্যালু প্রোডাক্ট, লো ভ্যালু প্রোডাক্ট, অথবা হাই মানে রানিং প্রোডাক্ট, কম রানিং প্রোডাক্ট, স্লো আপটেক প্রোডাক্ট, এগুলা আপনি একটা এবিসি অ্যানালাইসিস করে আপনি এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করে আমরা করলেন। আমরা স্টক এক্সচেঞ্জের সময় এবিসি ক্যাটাগরি করি না, অনেকটা তো আমি পয়েন্টে গিয়ে দেখালাম। আচ্ছা, কনসাইনমেন্ট স্টক কে বলতে পারবেন? কনসাইনমেন্ট স্টক, কনসাইনমেন্ট স্টক হলো যে হইতে পারে আপনার ডিস্ট্রিবিউটর পয়েন্টে আপনার লিফটিং করে আপনার পয়েন্টে প্রোডাক্টটা আনছে, ঠিক আছে। হইতে পারে আপনি ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে রিটেলার স্টকে প্রোডাক্টটা দিলেন, যদিও এটা ডিস্ট্রিবিউটর ক্রয় করে আনছে অথবা রিটেলার ক্রয় করে আনছে, রিটেলার থেকে এই প্রোডাক্টটা বিক্রি না হওয়া পর্যন্ত বা ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে এই প্রোডাক্টটা বিক্রি না হওয়া পর্যন্ত ইনডিরেক্টলি এটা কিন্তু কোম্পানির স্টক, বুঝছেন, অথবা সাপ্লাইয়ের স্টক, যে সাপ্লাইয়ের প্রোডাক্টটা করছে। এই কনসাইনমেন্ট স্টকটা ক্লিয়ার কিনা? স্যার মানে এটা আপনার বিক্রয়ের আগে পর্যন্ত স্যার যে প্রসেসটাতে স্টকটা থাকে স্যার, এটা স্যার কোম্পানির স্টক, এটাই কিনা স্যার? যে আমরা একেবারে চূড়ান্ত মানে আপনার ভোক্তার কাছে পৌঁছানোর আগ পর্যন্ত এই বিষয়টা কি বোঝানো হচ্ছে স্যার? রাইট, চূড়ান্ত ভোক্তার কাছে কনজিউম না হওয়া পর্যন্ত এগুলো কোম্পানির স্টক, মানে রিটেলার পয়েন্টে থাকলে এটা কোম্পানির স্টক। অনেক সময় আপনার চাপ দেয় না, ভাই মালটা বিক্রি করতে পারি না, আপনার মাল আপনি নিয়ে যান তো, আমার অন্য একটা প্রোডাক্ট দেন, ঠিক জি আছে। স্যার, বুঝতে পারছি বুঝছেন, আমার ডিস্ট্রিবিউটর যখন বিজনেস ক্লোজ করে তখন কি করে, ভাই আপনার প্রোডাক্টটা আপনি নিয়ে নেন, ঠিক আছে, এটার এগেইনস্টে আমাকে টাকা অ্যাডজাস্ট করে দেন। ইনডিরেক্টলি এটা কিন্তু কোম্পানির স্টক, বুঝতে পারছেন কিনা, যদিও সে টাকা দিয়ে ক্রয় করে আনছে। কনসাইনমেন্ট স্টক ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা শিখবো কিভাবে পাইভেস এর মাধ্যমে, এখন ধরেন আপনি এর আগে আমরা এক্সেল শিট করছিলাম, কোথায় এক্সেল শিট করছি, ধরেন আপনি বললেন যে আমার 120 স্টক আছে, আপনি লিফটিং প্রাইমারি সব ক্যালকুলেশন করে দেখলেন যে আমার 112 পিস স্টক কি আছে, মানে কাগজে কলমে আছে। এবার আপনি কি স্টকে গোডাউনে ঢুকে দেখবেন না আপনার 112 পিস আছে কিনা? আসল ফিজিক্যালি স্টক তো হইলো গোডাউনে, তাই না? এখন এটা আমি দেখাবো যে কিভাবে ধরেন আপনার এই ফিজিক্যাল স্টকটা আপনি 5S মেনটেন করে করবেন, এবং যদি কম বেশি বা বিভিন্ন ইস্যু হয় সেটা আপনি কিভাবে মানে ওয়ার্ল্ড ক্লাস মেনটেন করে এটা ঠিক করবেন, সেটা আমরা এখানে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। বেসিকটা তো আমরা জানছি নাকি। এখন প্রশ্ন হলো 5Sটা কি, ঠিক আছে।
5Sটা হলো যে এটা একটা অ্যাপ্রোচ, মানে এটা একটা পদ্ধতি, এটা একটা ওয়ে, ঠিক আছে? কি এটা? টু কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। এটা হলো কি একটা মানে ইমপ্রুভমেন্ট, মানে একটা উন্নতি কিভাবে, মানে মানে that take can an organization to new height when implement effectively, ঠিক আছে? যখন আপনি এটা দক্ষতার সাথে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তাহলে অর্গানাইজেশন বা আপনার এই ডিস্ট্রিবিউটর পয়েন্ট কি করবে? একটা কোয়ালিটি ইমপ্রুভ করবে, ঠিক আছে? যদি আপনি এই 5Sটা মেনটেন করতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনার এখানে ইফেক্টিভলি যখন আমরা বলি, অনেক জায়গায় আসে হোয়াট ইজ ইফেক্টিভলি, হোয়াট ইজ ইফিসিয়েন্টলি, এটা নিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি একটা করছি, মেসেজও দিছি, ঠিক না? হোয়াট ইজ ইফেক্টিভ, হোয়াট ইজ ইফিসিয়েন্ট, তাই না? এমন একটা মেসেজ দিছি না যে হোয়াট ইজ ইফেক্টিভ এবং ইফিসিয়েন্টলি, এটা দেখছেন না? হোয়াট ইজ জি, স্যার। ইফিসিয়েন্ট, ইফেক্টিভনেস, দক্ষতা এবং কার্যকারিতা কি? এটা তো অনেক সময় আমাদের এই জিনিসটা আমরা কি দ্বিধায় পড়ে না ভাই? আমি নিজেও দ্বিধায় পড়ি যে যখন আমি এটা নেটে সার্চ দিতে যাই, লেখে যে ইফেক্টিভলি একটা ইফিসিয়েন্সি হলো যে ডুইং থিং রাইট, আর ইফেক্টিভনেস হলো ডুইং রাইট থিংস। তো ডুইং রাইট থিংস আর ডুইং থিংস রাইট, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি? আমি নিজে হেজিটেশনে পড়ে যাই, ঠিক আছে? আপনারা কি এই জিনিসটা কি আজকে ক্লিয়ার হতে চান কিনা? জি স্যার, এটা ক্লিয়ার করে দেন স্যার। একবারে আজকের এই ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস নিয়ে আপনাদের এমন ভাবে ক্লিয়ার করে দিব, আপনারা মৃত্যুর আগ পর্যন্ত বলবেন না, ঠিক আছে? আচ্ছা, এটা আমি ক্লিয়ার করব না, আপনাদেরকে চ্যাট জিপিটি আপনাদেরকে ক্লিয়ার করে দিবে। আমি একটু চ্যাট জিপিটিতে যাই। দেখা যাচ্ছে তো না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমি চ্যাট জিপিটিতে গেলাম, সেম জিনিসটা ফেস দিলাম এবং আমি লিখে দিলাম, যেহেতু আমরা সেলসে আছি, লিখে দিলাম রিলেটেড টু সেলস জব, ঠিক আছে? ওকে, এন্টার। দেখেন সে উত্তর দিচ্ছে কিন্তু, ঠিক আছে? সে উত্তর দিচ্ছে কি, দক্ষতা এবং কার্যকারিতা দেখতে একই মনে হলো তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। বিশেষ করে সেলস এবং বিক্রয়ের ক্ষেত্রে এই দুটি ধারণার সঠিক ব্যবহার কর্মক্ষমতা এবং সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আছে, ভালো কথা। এবার আপনাদেরকে একটি ইফিসিয়েন্সি বিষয়টা দেখাই। ইফিসিয়েন্সি হলো কি, একটি কাজকে যত কম সময়ে কম রিসোর্স ব্যবহার করে এবং সঠিকভাবে সম্পন্ন করা যায়। তাহলে ইফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি হলো যে, ধরেন আমি যদি একটা এক্সাম্পল দেই, জিনিসটা ক্লিয়ার হবেন। ধরেন আপনার একটা পয়েন্ট, ঠিক আছে? একটা পয়েন্টে দুইজন ফিল্ড অফিসারও লাগে না, আবার একজন ফিল্ড অফিসার দিয়েও হয় না, ঠিক আছে? তখন আপনি কি করবেন? আপনাকে ফোকাস করে বলছে যে আপনাকে ইফিসিয়েন্ট হইতে হবে। তখন আপনি কি করবেন? যে যেহেতু ইফিসিয়েন্ট মানে হলো যে কম রিসোর্স ব্যবহার করা, কম সময় ব্যবহার করা এবং মানে যতটুকু কস্ট ইফেক্টিভ করা যায়, ঠিক আছে? তখন আপনি কি করবেন? দুইজনে যাবেন না একজনে যাবেন? বলেন তো। ঠিক তেমনি এফিসিয়েন্সি হলো যে যে আপনার যত কম সময়ে কম রিসোর্স ব্যবহার করে, কম টাকা ব্যবহার করে, কম খরচ করে কিন্তু সঠিকভাবে কাজটা সম্পন্ন করা, ঠিক আছে? দিস ইজ কল এফিসিয়েন্সি। বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝছি। জি স্যার। অথবা যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন আপনি ধরেন ধরেন আপনি খুলনা থেকে আপনি ঢাকা যাবেন, ঠিক আছে? খুলনা থেকে ঢাকা যাওয়ার জন্য আপনি বিমান পথও ব্যবহার করতে পারেন যশোর হয়ে, অথবা আপনি ট্রেনও ব্যবহার করতে পারেন, অথবা ধরেন আপনি বাসও ব্যবহার করতে পারেন। বাসের ক্ষেত্রে এসি বাসও ব্যবহার করতে পারেন, অথবা লোকাল বাসও ব্যবহার করতে পারেন। কিন্তু যখন এফিসিয়েন্সি হবে, আপনি কোন ধরনের ব্যবহার করবেন বলেন তো? যেটা সবচেয়ে কম খরচ হয়, তাই না? জি স্যার। কম খরচ এবং সময় কম স্যার, দুইটাই তো একসাথে। হ্যাঁ,
তো যদি একজন সেলস যদি উদাহরণস্বরূপ এখানে দিছে, যদি একজন সেলস রিপ্রেজেন্টেটিভ দিনে 20 জন কাস্টমারের সাথে যোগাযোগ করেন, তাহলে তাদের মধ্যে বেশিরভাগই বর্তমান কাস্টমার হয়, তাহলে তিনি দক্ষতার সাথে কাজ করছে। ঠিক আছে, ধরেন তার 20টা রিটেল আছে, সে 20টা রিটেলে সে কি করছে, প্রত্যেকটা রিটেলে মানে একটা সময় দিয়ে দ্রুত সে 20টা রিটেলে শেষ করে ফেলছে। ঠিক আছে, তাহলে সে কি করছে, ইফিসিয়েন্সির মাধ্যমে বা দক্ষতার সাথে সে কাজটা পরিমাপ করছে। বুঝতে পারছেন? এখন ইফিসিয়েন্সি হলো, ইফেক্টিভনেসটা হলো যে, ধরেন এটাতে হলো যে আপনার কস্টিং এর কথা আপনি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন যে আমার কাজটা হইতে হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা রোডে 45টা দোকান আছে, আপনি কি করলেন, প্রত্যেকটা দোকানের জন্য 15 মিনিট করে আপনি প্রত্যেকটা দোকানে কল করে আসছেন। ঠিক আছে, প্রত্যেকটা দোকান আপনি কল করছেন, হয়তো আপনাকে 5টা দোকান বা 10টা দোকানে অর্ডার দিছে আর বাকিরা অর্ডার দেয়। বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনি প্রত্যেকটা দোকানে আপনি দক্ষতার সাথে কাজটা শেষ করছেন। আর ইফেক্টিভনেসটা হলো যে, আপনি হয়তো 45টা দোকানে আপনি যান নাই, আপনি এমন ভাবে দোকানে সময় দিছেন যে, ধরেন প্রত্যেকটা দোকানের সমস্যা শুনছেন, তার সাথে গল্প করছেন, তার সাথে স্টোরি করে আপনি ধরেন 15টা দোকান মিট করছেন। মানে আপনি আগে থেকে জানেন যে, মানে একটা মানে ডাটা অ্যানালাইসিস করে বুঝতে পারছেন, বা আগে থেকে একটা জাজমেন্ট আছে, ইভালুয়েশন আছে যে 15টা দোকান আমার আজকে অর্ডার দিবেই। আপনি কি করছেন, তাদেরকে একদম দক্ষতার সাথে আপনার কার্যকরী ভাবে আপনি তাদেরকে সময় দিলেন এবং তাদের থেকে অর্ডারটা নিয়ে আসলেন। ঠিক আছে, অথবা যদি আপনাদেরকে বলি যে, ধরেন আপনারা খুলনা থেকে ঢাকা গেলেন, আপনি কি করলেন যে, আপনার ধরেন আপনি টাকা বাঁচাতে যাই লোকাল খরচ দিলেন, কিন্তু আপনি ঢাকা এয়ারপোর্টে যেতে আপনার অলরেডি বিমান ছাড়িয়ে দিছে। এমন হইতে পারে যে আপনি টাকা হয়তো বাঁচাইছেন, আপনি হয়তো মানে ঢাকা যেতে আপনার মিটিং এর অলরেডি 30% শেষ হয়ে গেছে বা 50% শেষ হয়ে গেছে। আর কার্যকরী হলো যে, আপনার হয়তো খরচ একটু বেশি হবে, ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন যে, আপনার নির্দিষ্ট টাইমে গেলেন এবং আপনি সফল করে আসলেন। অথবা যদি একজন ডিস্ট্রিবিউটর চিন্তা করে যে, যদি সে ইফেক্টিভনেস এর কথা, এফিসিয়েন্সির কথা চিন্তা করে, সে চিন্তা করলো যে, না আমি 1 টাকার অফার ছাড়বো না, আমি প্রত্যেকটা দোকানেই যাব, প্রত্যেকটা দোকান কল করব, প্রত্যেকটা দোকানেই আমি ধরেন সকল ধরনের কোম্পানির অফার ইউটিলাইজ করে, হ্যাঁ, আমি আমার টার্গেটটা মিট করব। ঠিক আছে, এখন এটাতে সে হয়তো মিট করতেও পারে বা নাও করতে পারে, কিন্তু সে এমন ভাবে করছে, দক্ষতার সাথে মিট করার সম্ভাবনা আছে, কিন্তু সে মানে এটাতে রিস্ক রয়ে গেছে। আর ইফেক্টিভনেসটা হলো যে, সে হলো যে হয়তো সে 8% কমিশন পায়, 7-5% যে যা পায় XYZ, কিন্তু সে কি করলো, ধরেন অনেক জায়গায় অনেক স্পেশাল কল নিল বা কিছু সুযোগ সুবিধা ছেড়ে দিল, দেওয়ার পরে সে কি করলো, তার টার্গেটটা মিট করলো, এতে করে তার ROI-টা মিট থাকবে। এখন প্রশ্ন হলো যে, আমরা কখন মানে ইফেক্টিভনেস এবং এফিসিয়েন্সি দুইটাই কি আমাদের জরুরি কিনা? হ্যাঁ, আপনি যদি বেশি ইফেক্টিভনেস হন, তাহলে কি করলেন, আপনি তো টার্গেট করলেন, ডিস্ট্রিবিউটর হয়তো তার টার্গেট করলো, কিন্তু তার প্রফিট রইল না। এখন আপনি যদি এফিসিয়েন্সি হইতে যান, আপনি এমন ভাবে এফিসিয়েন্সি করলেন, আপনি তো প্রত্যেকটা দোকান কল করলেন, কিন্তু আমরা দিন শেষে টার্গেট হইলো না। ঠিক আছে, ডিস্ট্রিবিউটর তার টার্গেট করতে পারলো না, প্রোডাক্ট বিক্রি করতে পারলো না, ইনসেন্টিভ পাইলো না। ঠিক আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি খরচ বাঁচাতে যে লোকেলে গেলেন, আপনি আর মিটিং পাইলেন না। আবার আপনি এমন খরচ করলেন, এটা আসলে মানে এত খরচ করা দরকার নাই আপনার ঢাকা যাওয়ার জন্য, আপনি ধরেন বিমানে গেলেন, আপনি হয়তো এসি বাসে চলে যেতে পারেন। ঠিক আছে, তো ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস এর মধ্যে আপনাকে একটা ব্যালেন্স ওয়ার্ক করতে হবে, দুইটাই গুরুত্বপূর্ণ। ইফিসিয়েন্সি এবং ইফেক্টিভনেস থেকে আপনারা বুঝতে পারছেন কিনা? স্যার ক্লিয়ার স্যার, মোটামুটি আপনারা এফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস আর ভুলে যাবেন না স্যার, এক্সাম্পল দিয়ে বোঝাই দিয়েছেন তো স্যার, এটা মনে পড়বে স্যার আর কি। এফিসিয়েন্সি হলো যে, আপনার সময় কম খরচ করবেন, দ্রুত কাজটা সম্পাদন করবেন, কম টাকা খরচ করবেন, কম রিসোর্স ব্যবহার করবেন, দিন শেষে তা সবকিছু করে আপনি আপনার রেজাল্টটা মিট করবেন। আরেকটা হলো যে, আপনার উদ্দেশ্য হলো যে আমার টার্গেট অ্যাচিভ করতে হবে, উদ্দেশ্য হলো যে আমার লক্ষ্য পূরণ করতে হবে, এটার জন্য আপনাকে কিছুটা ধরেন হয়তো কম বেশি বাজেট যাইতে পারে, কম, কিন্তু উদ্দেশ্য মানে আপনাকে কার্যকর হইতেই হবে।
অথবা আপনি আগে থেকে ডিফাইন যে আপনি এভাবে করলে রেজাল্ট হবে, তবে এক্ষেত্রে ডাটা অ্যানালাইসিসের প্রয়োজন আছে কারণ আপনার ইফেক্টিভ রেজাল্টের জন্য। এখন আসেন 5S এর পরে আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি, আর ইউ ওয়ার্ল্ড ক্লাস, অথবা আপনি যে ডিস্ট্রিবিউটর পয়েন্টে স্টক ম্যানেজমেন্ট করেন এটা কি আসলে 5S অনুসারে হয়? আপনি কি ওয়ার্ল্ড ক্লাস মেনটেন করেন? ঠিক আছে, এখন আমরা আসলে আমার মনে হয় না এটা আমরা করি। তো 5S টার ক্ষেত্রে এটা হলো যে 5টা S, সেটা হলো শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেন। সারা বিশ্বের ভিতরে এমন কোনো মাল্টিনেশনাল কোম্পানি নাই, ইভেন আমাদের কোম্পানি, আমাদের সেন্ট্রাল ওয়্যার হাউস বলেন অথবা আমাদের ডিফুর ওয়্যার হাউস বলেন অথবা আমাদের ধরেন বাংলাদেশের যত ধরনের ওয়ার্ল্ড ক্লাস কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল কোম্পানি আছে, এমন কোনো কোম্পানি নাই যারা 5S মেনটেন করে না। বুঝতে পারছেন? এখন আমরা যদি আমাদের ডিস্ট্রিবিউটর পয়েন্ট গুলোর স্টকটাকেও যদি ওয়্যার হাউসটাও যদি 5S মেনটেন করে নিয়ে আসতে পারি তাহলে আমরা অনেকভাবে উপকৃত হবো। সেটাই আজকে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। এখন প্রশ্ন হলো যে এটা হলো 5টা S, শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেন। ঠিক আছে, এখন প্রত্যেকটা জিনিস আমরা কিভাবে করব। শর্ট কি আমি এটা একটু দেখে প্রথমে করি। শর্ট এটা হলো ধরেন প্রথমে জাপানি ওয়ার্ড, এটা সিরি। সিরি মানে শর্টিং। শর্টিং মানে হলো যে আপনাকে প্রয়োজনীয় এবং অপ্রিয় জিনিস আলাদা করে ফেলতে হবে। প্রথমে ধরেন ডিস্ট্রিবিউটর গোডাউনে ঢুকবেন, এটা হইতে পারে ডিস্ট্রিবিউটর গোডাউন, এটা হইতে পারে ধরেন আপনার কিচেন রুম, এটা হইতে পারে আপনার স্টাডি রুম, এটা হইতে পারে আপনার অফিস রুম। প্রথমে কি করতে হবে? প্রয়োজনীয় এবং অপ্রিয় জিনিস আলাদা করে ফেলতে হবে। 5S কত প্রকার কি কি এটা বুঝতে হলে ধরেন আপনারা যদি বিবাহ করেন আর আপনার ওয়াইফ যদি শ্বশুর বাড়িতে 1 সপ্তাহের জন্য যায়, তাহলে আপনার কিচেন রুমের অবস্থা যেরকম হয়ে যায়, ঠিক আছে, তখন আপনার 5S এর প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। ঠিক আছে, তখন আপনার প্রথম কাজটাই হবে যে আপনার ডিস্ট্রিবিউটর স্টকে ঢুকবেন অথবা আপনার অফিসে ঢুকবেন, আপনার প্রয়োজনীয় যে জিনিসগুলো স্টকে থাকা দরকার এটা আপনি স্টকে রাখবেন, আর যেগুলো প্রয়োজনীয় না এগুলো আলাদা করবেন। যেগুলো বিক্রয়যোগ্য প্রোডাক্ট এগুলো আপনি একসাথে এক জায়গায় করবেন, আর যেগুলো বিক্রয়যোগ্য প্রোডাক্ট না সেটা আপনি আলাদা করবেন। এটা হলো প্রথম কাজের হলো শর্ট। ঠিক আছে, শর্টের মধ্যে আপনাকে এই 4টা জিনিস মনে রাখতে হবে। হইতে পারে সেটা প্রয়োজনীয়, ঠিক আছে, কিন্তু এটা কি এখনই প্রয়োজনীয়? ঠিক আছে, হইতে পারে সেটা প্রয়োজনীয় কিন্তু কি পরিমাণ প্রয়োজনীয়? হইতে পারে এটা প্রয়োজনীয় কিন্তু এটা কি মানে নিডেড বাট নট হেয়ার, কিন্তু এটা এই জায়গার জন্য প্রয়োজনীয় না, এটা অন্য জায়গার জন্য প্রয়োজনীয় হইতে পারে। এমন কিছু আছে এটা প্রয়োজনীয় না। ঠিক আছে, তাইলে যেটা নিডেড নট নিডেড এট অল এটা সবচেয়ে আলাদা করে বলবে। প্রথম কাজটা কি? এই 4টার মধ্যে কোনটা আলাদা করতে হবে? নট নিডেড এট অল, যে প্রোডাক্টটা আপনার আসলে স্টকে এখন এই মুহূর্তে ধরেন এটা ড্যামেজ স্টক বা এটা রিপ্লেসমেন্ট স্টক, এটা সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। অথবা স্টকের মধ্যে আমরা হাবিজিবি অনেক কিছু রাখি, বালতি এই সেই, এটা এই ধরনের অপ্রিয় জিনিস স্টকে রাখা যাবে না। অনেকে স্টকের মধ্যে খাতা বালিশও ঢুকায়, ব্যাট ট্যাডও ঢুকায়। ঠিক আছে, স্টকের ভিতরে কখনো এই খাতা বালিশ ব্যাট ট্যাড নিয়ে কখনো স্টকে থাকা যাবে না। ঠিক আছে, স্টক এটা হবে সম্পূর্ণ সেপারেট। এরপরে যেটা স্টকের মধ্যে যেটা যদি আপনার যে রেড ট্যাগ বলতে একটা আইটেম আছে অথবা রিপ্লেসমেন্ট কোয়ারেন্টাইন আছে, সেটা হলো যে আপনার স্টকের মধ্যে যে প্রোডাক্টটা ধরেন রিপ্লেসমেন্ট বা কিউসি, এটা যদি আপনি রেড মার্ক করে না রাখেন অথবা রেড সিল না রাখেন তাহলে কি হবে? এটা ভালো স্টকের সাথে ঢুকে দিতে পারে। ঠিক আছে, তখন আপনি কি করতে হবে? ভুলবশত আপনি কি করলেন, এটা অত কোনো রিটেল পয়েন্টে চলে যেতে পারে। হ্যাঁ, আপনি এই জিনিসটা করার জন্য আপনি একটা রেড মার্কারও ব্যবহার করতে পারেন অথবা রেড সিল রেড ট্যাগ মেনটেন করতে পারেন, যাতে করে আপনি এটাকে আলাদা করে আলাদা জায়গায় রাখতে পারেন। আমি তো তাড়াতাড়ি যাব যেহেতু প্রথমে একটু ডিলে হয়ে গেছে। তো এটার একটা বেনিফিট আছে, এটা বেনিফিটটা মনে রাখার জন্য আপনি রাখতে পারেন সেট মনে রাখতে পারেন। আমি যেখান থেকে ট্রেনিংটা করছি তিনি আমাকে মানে এই জিনিসটা করলো আর কি, সেট, ওইখানে অনেক কন্টেন্ট আমি এখানে আনছি। তো আপনার এটা যদি আপনি করতে যান আপনার টাকা বেঁচে যাবে। ঠিক আছে, আপনার ধরেন এমন কিছু ম্যাটেরিয়াল যেটা আসলে এখন ব্যবহার করার প্রয়োজন না সেটা আপনি অন্য জায়গায় রাখলেন, সেটা আপনার ম্যাটেরিয়াল বেঁচে যাবে, আপনার স্টকের অনেক জায়গা বেঁচে যাবে।
এমন কিছু অ্যাসেট আপনি এটা কম দামে অন্য জায়গায় বিক্রি করে দিলে সেখান থেকেও আপনার টাকা চলে আসবে, আপনার সময় বেঁচে যাবে যদি আপনি এই শর্টটা মেনটেন করেন। এবার আমাদের দ্বিতীয় হলো কি, দ্বিতীয় এস কি বলেন তো? সেট ইন অর্ডার, এটাকে বলে শিট অন। সেট ইন অর্ডার, সেট ইন অর্ডার হলো যে আপনার দ্বিতীয়, প্রথমটা আমাদের কাজ, প্রথম আমরা কি করছি বলেন তো? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আলাদা করে বলছি, ঠিক না? এখন আর আমার স্টকে কি প্রয়োজনীয় ছাড়া অন্য কিছু আছে? না স্যার। আমার স্টকে, আমার অফিসে, আমার কিচেনে, যেখানেই বলেন, আমার এখন আর অপ্রয়োজনীয় কোনো কিছু নাই, ঠিক আছে? এখন প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলারে আপনাকে সেট ইন অর্ডার করতে হবে। তাহলে প্রয়োজনীয় জিনিসগুলো এমন ভাবে সাজানো যাতে সহজে খুঁজে পাওয়া যায়। মানে হলো কি, আপনি ক্যাটাগরি ওয়াইজ, পিজি ওয়াইজ এমন ভাবে আপনি সাজায় রাখলেন যাতে করে আপনি জানেন। আচ্ছা, কখনো ওষুধ দোকানে গেলে আপনারা দেখেন কিনা যে ওষুধ দোকানের নামটা বললেই মানে ওই ক্রেতা কি করে, মানে চট করে গিয়ে একটা জায়গায় গিয়ে নিয়ে আসে, আরেকটা ওষুধের নাম বললে নিয়ে আসে। তারা কিভাবে নিয়ে আসে বলুন তো? তারা কি খুব বেশি খোঁজাখুঁজি করে? যারা না এত ওষুধের ভিতরে কিভাবে নিয়ে আসে বলেন তো? আসলে তারা এই স্টকটা মানে এমন ভাবে তার ওষুধের গ্রুপ অনুসারে সাজানো রাখে, একটা গ্রুপের বিভিন্ন কোম্পানির ওষুধ থাকে, তারা গ্রুপ মেনটেন করে ওইভাবে রাখে। আমাদের এই প্রোডাক্টের এমন গ্রুপ আছে, ক্যাটাগরি আছে, আমরা যদি এভাবে মেনটেন করে রাখতে পারি আমাদের আর খোঁজাখুঁজি করা লাগবে, ঠিক আছে? এটাই হলো সেট ইন অর্ডার। এখন সেট ইন অর্ডার যখন হবে আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, সেটা হলো IQL এবং FIT। IQL বলতে বোঝায় decide the item belongs where, decide the what quantity is needed, decide the location। এখন এটা আমি একবারে সহজ করে বলে দিই, সেটা হলো যে have a place for everything, everything in its place। মানে হলো যে যেটা যেখানে রাখা দরকার সেটা সেখানেই থাকে। ধরেন আপনি বাথরুমের হারফি, এটা কি কখনো কিচেন রুমে রাখবেন আপনি? স্যার। মানে যার স্থান যেখানে আপনি সেটা সেখানেই রাখবেন। দিস ইজ কল সেট ইন অর্ডার, বুঝছেন? দিস ইজ কল হ্যাভ এ প্লেস ফর এভরিথিং, এভরিথিং ইন ইটস প্লেস, ঠিক আছে? যখনই আপনি সেট ইন অর্ডার করতে যাবেন, কিছু এমন ভাবে স্টকটা রাখবেন এটা ব্যান্ড ফ্রি হবে, সার্চ ফ্রি হবে, ক্লাইম ফ্রি হবে, এয়ার ফ্রি হবে, কাউন্ট ফ্রি হবে। এটা বলতে বোঝায় যে ধরেন আপনি মানে স্টকটা এমন ভাবে রাখছেন এটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে সমস্যা। স্টক যে কোথায় রাখছেন মানে এমন একটা এসকিউ, আর এই ওয়ালে লিডে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে খুঁজতে 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 জান শেষ, মানে এমন ভাবে রাখছেন এটা আপনার সময় নষ্ট করবে। অথবা এমন জায়গায় রাখছেন আপনারা ওই যে এভাবে সিঁড়ি বেড়ে উঠতে হয়, ঠিক আছে? এমন ভাবে প্রোডাক্টটা রাখছেন এটার মধ্যে হাওয়া বাতাস ঢুকে না, মানে ভিতরে তো আমনে ঢুকার জায়গা নাই, হাওয়া বাতাসে ঢুকার জায়গা নাই, ঠিক আছে? এবং এমন ভাবে আপনি প্রোডাক্টটা রাখছেন এই স্টকটা আসলে কাউন্ট করা যায় না। কাউন্ট করতে গেলে আবার ওই আপনি ঢুকতে পারতেছেন না, আপনি স্টক কিভাবে আর কাউন্ট করবেন, ঠিক আছে? স্টক গুলো এইভাবে রাখা দরকার। আচ্ছা, এটার বেনিফিট কি? এটার বেনিফিট হলো আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে, আপনার খরচ কমে যাবে। আপনি ধরেন স্টক কমতে কমতে ঠিক আছে, আপনি ঢুকতেই পারতেছেন না, কিভাবে হবে? আপনি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সুবিধা হবে, এবং আপনার কিছু এডিশনাল স্পেস থাকবে, ঠিক আছে? আচ্ছা, এটা কি আমাদের এই 5S কি আমাদের কি রেগুলার কর্মের সাথে কানেক্টেড কিনা বলেন তো? কানেক্টেড স্যার। আচ্ছা, আমি যে দুইটা এস বললাম এই দুইটা এস যদি আমাদের কি ডিস্ট্রিবিউটর পয়েন্টে আসলে কি মেনটেন করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে হয় না স্যার। আরো স্ট্যান্ডার্ড করার সুযোগ আছে, ঠিক আছে? আমাদের এই ট্রেনিং এর আজকে উদ্দেশ্য হলো যে আপনারা আজকে এমন একটা মাইন্ড সেট আপ করবেন যে ঠিক আছে আমরা ট্রাই করে দেখি, ঠিক আছে, করতে পারি কিনা। তারপরে হলো যে হোয়াট ইজ শাইন। শাইনটার মধ্যে হলো যে এটা অনেকটা কিপ দ্য ওয়ার্ক প্লেস ক্লিন, ঠিক আছে? মানে আপনার যে ওয়ার্ক প্লেস এরিয়া বা আপনার ডিস্ট্রিবিউটর স্টকটা এটা ক্লিন থাকবে, ঠিক আছে? এখন ক্লিন মানে যে শুধু ক্লিন এরকম না, ঠিক আছে? আপনি ক্লিনটা তো একটা মানে কর্মচারী দিয়েও করতে পারে, ঠিক আছে? কিন্তু এই ক্লিন সেই ক্লিন না। এখানে বলছে যে নট জাস্ট ক্লিনিং, ক্লিনিং উইথ মিনিং এন্ড ক্লিনিং উইথ ইন্সপেকশন, ঠিক আছে? অর্থাৎ আপনি যখন ক্লিনিংটা করতে যাবেন
এমন ভাবে ক্লিনিংটা করবেন, এখানে যদি কোনো জায়গায় কোনো ডিফেক্ট থাকে আপনার এটা চোখে পড়বে, বুঝছেন? আপনি যখন ক্লিনিং করতে গেছেন দেখলেন যে এই প্রোডাক্টের একটা সমস্যা আছে, তখন আপনি এটা আপনার চোখে পড়লে আপনি এটা ঠিক করতে পারবেন। আপনি ক্লিনিং করতে গেছেন, এই প্রোডাক্টটা তো এখানে থাকার কথা না। আপনি ক্লিনিং করতে গেছেন, এটা তো রিপ্লেসমেন্ট প্রোডাক্ট, এটা তো এখানে থাকার কথা না। যখন আপনি ক্লিনিং উইথ মিনিং করবেন এবং ক্লিনিং উইথ ইন্সপেকশন করবেন, দিস ইজ বলছে যে এখানে শাইনের ক্লিনিংটা হলো সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে বলছে দিস স্টেজ ইজ নট জাস্ট টু মেক এভরিথিং লুক ক্লিন এন্ড প্রিটি, অলদো ইট ক্যান ডু thoroughly inspect everything for damage and problem, bring everything back as a new। মানে আপনি যখন ক্লিনিংটা করবেন, যখন আপনি স্যাক ব্যাগের ভিতরে করবেন, এমন ভাবে ক্লিনটা করবেন যাতে এটা আপনার কাছে নতুন মনে হবে, ঠিক আছে? আপনার যদি কোনো জায়গায় ড্যামেজ থাকে, কোনো জায়গায় রিপ্লেসমেন্ট থাকে, কোনো কিছু থাকে, আপনার এটা চোখে পড়বে। এখন আপনি এটা মানে ইন্সপেকশন যখন থাকবে তখন আপনার এটা চোখে পড়বে, আপনি এটা ঠিক করতে পারবেন। যখন আপনি এখানে যখন ক্লিন করতে যাবেন তখন আপনার আরেকটা জিনিস চোখে পড়বে, আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হলো টিডিসি। মানে হলো যে টিডিডি বলতে টপ ডাউন ক্লিনিং, মানে প্রথমে আপনি উপরে ক্লিনিং করবেন, তারপরে আপনি পাশে ক্লিনিং করবেন, তারপরে নিচে ক্লিনিং করবেন। দিস ইজ কল্ড টিডিসি, ঠিক আছে? আচ্ছা, এই যে তিনটা জিনিস আমরা করব, এই তিনটা জিনিসের ভিতরে ডিস্ট্রিবিউটারের কোনো বাড়তি টাকা খরচ হবে? না স্যার, কোনো বাড়তি খরচ এখানে নাই। আমাদের কোনো বাড়তি টাকা খরচ হবে? না স্যার। কোনো টাকা খরচ হবে না। কিন্তু এটা যদি আমরা করতে পারি উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট কস্ট, ঠিক আছে, রেজাল্টটা কি আগের থেকে বেটার আসবে কিনা বলেন তো? অবশ্যই স্যার, সময়ও বাঁচবে, রেজাল্টটাও স্যার ভালো আসবে। জাপানিরা এই জিনিসটাই মেনটেন করে, ঠিক আছে, যে এরা এই 5S মেনটেন করে তারা এতটুকু ডেভেলপ করছে। তাদের একটা দেখবেন যে আপনারা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপে দেখছেন কিনা, যে সবাই খেলা টেলা দেখে গেছে, জাপানিরা যারা ছিল, যেদিন জাপানের খেলা ছিল, তারা পুরো স্টেডিয়াম পরিষ্কার করে তারপরে নিজেরা বের হয়ে গেছে। এমনটা শুনছেন না নিউজে? জি জি, দেখছি স্যার, এটা দেখছি স্যার। ঠিক আছে, তো তারাই আজকে ওয়ার্ল্ড ক্লাস এই জায়গায় আসছে, এভাবে আসে না, তাদের এই ধরনের হ্যাবিটের কারণে আসছে। এবার আসলো যে বেনিফিট অফ ক্লিনিং, মেক ডিফেক্ট ইজিয়ার টু ডিটেক্ট, বেটার কাস্টমার পারসেপশন। যদি আমরা নিট এন্ড ক্লিন একটা প্রোডাক্ট যদি কাস্টমারকে দেন, কাস্টমার ভালো জানবে। ক্রিয়েট এ বেটার ওয়ার্কিং এনভায়রনমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার কাছে গোডাউনে ঢুকে ভালো লাগবে, অফিসে ঢুকে ভালো লাগবে, কিচেন রুমে ভালো লাগবে। আপনার যদি ধরেন ফ্যামিলি মেম্বার বা ওয়াইফ যদি আপনার শ্বশুর বাড়িতে কোনো জায়গায় বেড়াতে যায়, 1 সপ্তাহ না আসে, কিচেন রুমের অবস্থা কি খুব আগের মতো থাকে বলেন তো? না বলেন তো, স্যার। স্বাভাবিক থাকে কিনা? আমি যতই চেষ্টা করি তারপরে কেমন যেন হয়ে যায়, একটু না একটু পরিবর্তন আসে। ঠিক আছে, ঠিক তেমনি আপনার যখন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? এখন এটা যদি আমরা মেনটেন করি, এখন প্রশ্ন হলো 3টে এস তো চলে গেল, 3টে এস কি কি গেল? হ্যাঁ বলেন তো। শর্ট, সেট ইন অর্ডার, তারপরে কি শাইন, 3টা নাকি? এখন যেটা সেটা হলো স্ট্যান্ডার্ডাইজ। হ্যাঁ, এই ওগুলোর ভিতরে অনেক কিছু আছে, আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে করতেছি। এগুলোর সাথে সাথে কিছু ভিডিও আছে, যদি ভিডিওটা দিতাম তাহলে আপনাদের আরো ভালো লাগতো। তো স্ট্যান্ডার্ডাইজ বলতে বোঝায় যে আগের যে 3টা ধাপ, ঠিক আছে, আমরা করছি, সেটা হলো ধরে রাখা এবং সঠিক নিয়ম মেনে চলা, এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ। তাহলে এখানে নতুন কিছু নাই, কিন্তু জাস্ট আগের যে 3টা নিয়ম, যেটা আমরা বলছি যে শর্ট, সেট ইন অর্ডার এবং কি দিছি লাস্টটা কি, শিটন নাকি শাইন, সরি, ঠিক আছে, এই 3টা জিনিস আমাদের মেনে চলা, এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ। এখন কেন আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করব, এটা কিভাবে করব বা কেন মেনটেন করব? এটা হলো যে আপনার একটা ডেইলি রুটিন করতে হবে। আপনি যদি ধরেন একদিন হয়তো কিচেন রুম পরিষ্কার করলেন, আচ্ছা আপনার ফ্যামিলি বা আপনার মানে কিচেন রুম কি ডেইলি পরিষ্কার করে নাকি হঠাৎ করে একদিন মনে হলো যে আজকে 1 সপ্তাহ পরে বেশি ময়লা হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করি? এটা ডেইলি পরিষ্কার করে স্যার, ডেইলি রুটিন। ঠিক আছে, দেখবেন যে কারো ফ্রিজ খুললে বোঝা যায় যে কত সুন্দর গোছানো, আবার কারো ফ্রিজ ঢুকলে মানে মানে কোনো গোছানো নাই, ঠিক আছে, মনে হয় যেন মানে এটাও একটা মানে ফ্রিজের ভিতরে একটা গার্বেজ বানায় রাখছে।
যার ফ্রিজ সুন্দর আসলে দেখবেন যে কতটুকু 5S তারা মেনটেন করে। এবার সে ইন্টেনশনালি করে অথবা মনের অজান্তে করে, সে আসলে 5S মেনটেন করতেছে। কিচেন রুম যদি দেখেন যে হলুদ মরিচ যেটা যেখানে দরকার এমনটা হয়, যদি এলোমেলো রাখে লবণের জায়গায় চিনি দিয়ে দিবে, চিনির জায়গায় লবণ দিয়ে দিবে, ঠিক আছে? এমনটা হয়, কিন্তু অস্বাভাবিক কিছু না, কিন্তু বুঝতে পারছেন? তো এখন এটা হলো ডেইলি একটা রুটিন। ইট মেক্স 5S একটা রুটিন তৈরি করতে হবে। এটা আপনাকে সাস্টেইন করতে হবে, ঠিক আছে? এবং আপনি যেটুকু ইমপ্রুভ করছেন অন্তত পক্ষে এটুকু ধরে রাখতে হবে। আপনি ইমপ্রুভ করছেন আবার আপনি ছেড়ে দিলেন এরকম না, ঠিক আছে? আপনাকে একটা প্রসিডিউর মেনটেন করতে হবে, একটা পদ্ধতি মেনটেন করতে হবে, ঠিক আছে? এবং আপনি যেটুকু মানে এনশিওর উই ডোন্ট ফেল ব্যাক ইনটু ইউর ওল্ড ওয়াইস। মানে আমরা তো আজকে ট্রেনিং করলাম, আপনি চিন্তা করলেন যে আমি একটু ডেভেলপ হই, আবার আপনি আগের জায়গায় চলে গেছেন। এটা আসলে স্ট্যান্ডার্ডাইজ না, এটা হলো ধরে রাখা। এখন যখন আপনি এটা করবেন, এখন তাদেরকে কিছু গাইডলাইন দিতে হবে, ঠিক আছে? ধরেন আমি আপনাকে এখন বললাম, তারা জীবনে কখনো আপনার বটম লাইন বলেন, ডিস্ট্রিবিউটর বলেন বা ডিস্ট্রিবিউটরের কর্মচারী বলেন, ডিস্ট্রিবিউটর ইচ্ছা করলো কর্মচারীরা, কিন্তু তারা এই 5S টাইভএস বা এত পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো তারা আসলে দাঁড় দাঁড়ায় না, ঠিক আছে? আপনি তাদেরকে কাউন্সিলিং করতে হবে, ট্রেনিং করতে হবে, গাইডলাইন দিতে হবে এবং প্রপার মনিটরিং করতে হবে, অডিট করতে হবে, তখন যাই তারা আসলে এটা করতে পারবে। আর আমাদের হিউম্যান একটা নেচার আছে, যদি আপনি কোনো রিভিউ না করেন তাহলে সে কি করবে, আবার যেটুকু ডেভেলপ করছে সে আবার আগের জায়গায় চলে যাবে, ঠিক আছে? তো এখানে এটাই আছে, কর্মীদের জন্য মজুদ ব্যবস্থাপনা একটা গাইডলাইন তৈরি করতে হবে, স্টক পরিচালনা প্রক্রিয়া নিয়মিত মনিটরিং করতে হবে, ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আচ্ছা, কেউ কি এখানে মেসে ছিলেন কখনো? মানে স্কুল লাইফে কখনো মেসে ছিলেন? জি জি স্যার। আচ্ছা, এই মেসের মধ্যে আপনার কি কখনো এমন হয়েছে যে বাথরুম পরিষ্কারের জন্য একটা লিস্ট থাকতো, তো তুমি এই সময় করবা, তুমি এই সপ্তাহে তোমার, তারপরে তোমার, তারপরে তোমার, এবং বাজারের একটা লিস্ট থাকতো যে এই সপ্তাহের বাজার তোমার, এই সপ্তাহের বাজার তোমার, এই সপ্তাহের বাজার তোমার, এগুলো কখনো আপনাদের মেসে কি এটা ছিল? জি জি স্যার, অবশ্যই ছিল। আর এখানে লেখা ছিল না যে এই বাথরুম যদি তুমি পরিষ্কার না করো ওই সপ্তাহে তাহলে তোমার 500 টাকা জরিমানা? হুম, অবশ্যই ম্যাচ থেকে চলে যেতে হবে, বাথরুম ঠিক আছে, পরিষ্কার বাধ্যতামূলক। আচ্ছা, এটাই হলো কি আপনার একটা রিটেন একটা রিভিউ থাকতে হবে যে স্টক কাউন্ট করবে কে, স্টক পরিষ্কার করবে কে, ক্লিন করবে কে, বাথরুম পরিষ্কার করবে কে। এবার আপনার একটা ডিস্ট্রিবিউটর পয়েন্টে একটা প্রপার গাইডলাইন আপনাকে সাজায় দিতে হবে, এবং 5S এর যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার গুলো আপনাকে সাজায় দিতে হবে, টাঙ্গাই দিতে হবে, ঠিক আছে? তখন এটার একটা ফলো আপ তৈরি হবে, একটা সাইকোলজিক্যাল একটা ডেভেলপমেন্ট তৈরি হবে, ঠিক আছে? এবার আসেন হলো সাস্টেন, এটা হলো সবচেয়ে কঠিন, বুঝছেন? আমরা ধরেন ফিজিক্যাল এক্সারসাইজ করি, কয়দিন করে আবার ছেড়ে দিই, ঠিক আছে? আমরা চিন্তা করলাম যে একটু ধরেন ডিসিপ্লিন মাফিক জাঙ্ক ফুড আর খাবো না, আবার কয়দিন পরে খাওয়া শুরু করি। আমরা বলছি যে ফ্যাটি আইটেম খাবো না আর মিষ্টি খাবো না, পরে আবার খাওয়া শুরু করি। আমরা চিন্তা করি যে না সিগারেট খাবো না, কয়েকদিন মেনটেন করছি, পরে আবার খাওয়া শুরু করছি, ঠিক আছে? আমরা চিন্তা করলাম যে না একটু মানে সাইডটা যেটা করলাম এটা মেনটেন করে আসলাম, পরবর্তীতে আবার আমরা এই অভ্যাসটা একটা ভালো হ্যাবিট আমরা ধরে রাখতে পারি না। আমরা এক সপ্তাহ নিয়মিত নামাজ পড়লাম, পরে আস্তে করে নামাজটা ছেড়ে দিলাম, ঠিক আছে? এইটাই হলো সবচেয়ে কঠিন জিনিস, যে সাস্টেইন করা। তো কর্মীদের মধ্যে শৃঙ্খলা বা অভ্যাস গঠন, একটা ডিসিপ্লিন ডেভেলপ করা এবং 5S এর একটা মানসিকতা তৈরি করা, এটাই হলো সাস্টেইন। তাহলে আসলে কাজ কিন্তু কয়টা গেছে? কাজ আসলে কয়টা বলেন তো? 3টা। কয়টা বলেন তো? কাজ কয়টা? 3টা স্যার, 3টা। একটা হলো শর্টিং, আরেকটা হলো কি সেট ইন অর্ডার, আরেকটা কি সাইন করা। এয়ারপোর্টটা ছিল কি মানে এয়ারপোর্টটা ছিল জাস্ট আগের 3টা ধরে রাখা। আচ্ছা, এটা হলো যে আপনাদের যখন আপনি লাস্টে এটা করবেন, এটা আপনাদের কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ করতে হবে, কিছু পরীক্ষার ব্যবস্থা করতে হবে,
এবং যারা ভালো করবে তাদের জন্য রিওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। ধরেন আপনি স্টক ভিজিটে গেলেন, আপনার 5টা ডিস্ট্রিবিউটর পয়েন্ট, 5টা ডিস্ট্রিবিউটর স্টকের মধ্যে যার স্টক বেশি তার ওইখানকার ফিল্ড অফিসার ওইখানকার ডিস্ট্রিবিউটরকে একটা গিফট দিয়ে দিলেন, তাহলে সে খুশি এবং এটার একটু সব জায়গায় প্রচার করে দিলেন যে না, হ্যাঁ। এখন যখন এটা করলে কর্মীদের দায়িত্বশীলতা বাড়ে, কর্মক্ষেত্রে শৃঙ্খলতা, মানসিকতা উন্নয়ন ঘটে এবং উন্নত সংস্কৃতির একটা কালচার তৈরি হয়। হ্যাঁ, এখন এই যে আমরা এগুলো করব, এগুলা আর 5S হলে এরকম যে আপনার এটার জন্য কোনো ধরনের বাড়তি খরচ করতে হবে না, কিন্তু এটার এগেনস্টে আপনার রেজাল্ট একটা যুগান্তকারী একটা রেজাল্ট আসে, এটার কার্যকারিতা বৃদ্ধি হয়। সেটা হলো যে সময় মতো আপনি পণ্য সরবরাহ করতে পারেন, স্টকে শর্ট পড়ে না। স্টক দেখা গেছে আপনি খুঁজতে গেলেন, স্টক নাই, পরে দেখলেন যে 3 দিন পরে 4 দিন পরে ওই স্টক চিপা থেকে বের হইলো। ঠিক আছে, আপনার প্রোডাক্ট নষ্ট হবে না, দ্রুত স্টক চেকিং করতে পারবেন। হ্যাঁ, স্টক সাজানো থাকলে দ্রুত এটা খুঁজে পাওয়া যাবে, নষ্ট বা মেয়াদোত্তীর্ণ পণ্য থাকলে সহজে চিহ্নিত করা যাবে, এটা সরিয়ে ফেলা যায়। ঠিক আছে, অপ্রয়োজনীয় মজুদ কমিয়ে মানে সঠিক ব্যবহার করা যায়। হ্যাঁ, স্লো প্রোডাক্ট গুলোর আপনি স্পেশালি ফোকাস করা যায়, স্টকের অপচয় হয় না, ক্ষতি হয় না। হ্যাঁ, এরপরে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে সরঞ্জাম বা পণ্য সরানো, তারপরে এটা নিরাপত্তা বৃদ্ধি হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা বা সুশৃঙ্খলা বৃদ্ধি পায়, ফলে দুর্ঘটনা কমার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এবং গ্রাহকের সন্তুষ্টি বৃদ্ধি পায়। ধরেন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রোডাক্ট দিলেন এবং সময় মতো প্রোডাক্ট দিলেন, তাহলে গ্রাহকের একটা সন্তুষ্টি বৃদ্ধি পায়, লিড টাইম কমে। হ্যাঁ, আপনারা যেটা বলছেন লিড টাইম কমলে ভালো, সময় মতো মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করা যায়, কাজের সঠিকতা দক্ষতা বজায় রাখা যায়। সবচেয়ে বড় কথা হলো ধারাবাহিকতা উন্নয়ন করা যায়। স্টক ব্যবস্থাপনায় ত্রুটি কমানোর পাশাপাশি নতুন পদ্ধতি গ্রহণের সুযোগ তৈরি হয় এবং কর্মক্ষেত্রে উন্নত মান প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এটা হলো ডিস্ট্রিবিউটর পয়েন্টে 5S পদ্ধতি আসলে কাজে বাস্তবায়ন করলে এটি শুধু স্টক ম্যানেজমেন্টেই নয়, বরং পুরো সরবরাহ চেইনের গুণগত মান, দক্ষতা এবং নিরাপত্তা বৃদ্ধি করে। এটি কর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বাড়িয়ে ব্যবসায় ধারাবাহিকতা উন্নয়নের পথ সুগম করে। এখন আজকে এই পর্যন্তই আমাদের 5S এর এবং স্টক ম্যানেজমেন্টের ক্লাস।